প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাজিক ম্যান ইনুস আর বিদেশ সফর যেন সমর্থক শব্দ হয়ে যাচ্ছে। বলা ভালো, রাষ্ট্রীয় টাকায় বিদেশ সফর। ম্যাজিক দেখানোর স্বপ্ন দেখিয়ে ক্ষমতা আসার পর 14 নম্বর সফরে ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অবস্থা এমন দাঁড়িয়েছে যেসব সংগঠনের কর্মসূচিতে অন্য কেউ যায় না, এমন অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস রাষ্ট্রীয় খরচে বহন নিয়ে যাচ্ছেন। এজন্য পাল্লা দিয়ে বাড়ছে গরিবের ঘোড়ারোগ। তবে রাষ্ট্রের টাকায় তার বিদেশ সফরের পাল্লা যত ভারী হচ্ছে, গরিবের ঘোড়া রোগ তত বাড়ছে, ততই নিজের টাকায় দেশের বাইরে যাওয়ার সুযোগ কমছে বাংলাদেশিদের জন্য একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা। বাংলাদেশের সবুজ পাসপোর্টে ইউরোপের ভিসা পাওয়া এখন সোনার হরিণ। এমনকি তৃতীয় বিশ্বের দেশগুলোতে যাওয়ার সুযোগও কমে এসেছে। সেই সঙ্গে বিদেশে একের পর এক সংকুচিত হচ্ছে বাংলাদেশিদের শ্রমবাজার। এমনকি জুলাই আন্দোলনে জড়িত থাকায় আরব আমিরাতে বন্দী সবাইকে মুক্ত করতেও ব্যর্থ হয়েছে সরকার। প্রধান উপদেষ্টা যখন তার 14 নম্বর রাষ্ট্রীয় সফরে ইতালির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন, তখন আরব আমিরাতের কারাগারে বন্দী এক জুলাই আন্দোলনকারীর মৃত্যুর খবর এসেছে। প্রশ্ন হলো, সারা বিশ্বের দরজা হঠাৎ করে কেন একে একে বন্ধ হচ্ছে বাংলাদেশিদের জন্য? বিশ্ব খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি পাসপোর্টের মান তলানিতে নামিয়ে 14 মাসে কি অর্জন সরকারের? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রেকর্ড বলছে গড়ে প্রতি মাসে অধ্যাপক ইউনূস একবার করে দেশের বাইরে যাচ্ছেন। সে হিসেবে 14 মাস পূরণ হয়ে গেল, সফর হয়েছিল 13টি। তবে 14 নম্বর সফরটি ঠিক করতে সময় নিয়েছেন মাত্র একদিন। ক্ষমতায় আসার ঠিক 14 মাস পূর্তির 3 দিন পরেই নিজের 14 নম্বর রাষ্ট্রীয় সফরে ইতালি যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। বরাবরের মতোই তার প্রেস টিম এই সফরের ঘোষণাও দিয়েছে বেশ ঘটা করে। বলা হচ্ছে তিনি রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 8 অক্টোবর সাংবাদিকদের জানান, রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিং হবে। ডক্টর ইউনূস সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন। সম্মেলনের ফাঁকে উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়ন সহ নানা বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার এবারের সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার আরেকটি পদক্ষেপ হিসেবে দাবি করছে সরকার। দর্শক, অন্তর্বর্তী সরকার প্রেস টিম ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টকে বিশাল এক আয়োজন হিসেবে দাবি করেছে, কিন্তু আমাদের অনুসন্ধানে আমরা এই দাবির পক্ষে সত্যতা খুঁজে পাইনি। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার উদ্যোগে 2021 সাল থেকে অনেকটা ঘরোয়া পরিসরে প্রতি বছর আয়োজনটি করা হচ্ছে। worldfoodforum.org ওয়েবসাইট ঘুরেও আমরা একই তথ্য পেয়েছি। এতে বলা হয়েছে, ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। এটি যুবশক্তি, বিজ্ঞান ও উদ্ভাবন এবং বিনিয়োগের মাধ্যমে কৃষিখাদ্য ব্যবস্থাকে রূপান্তরিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করে। এবারে ফ্ল্যাগশিপ ইভেন্টটি 10 থেকে 17 অক্টোবর ইতালির রোমে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তরে আয়োজিত হচ্ছে। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমেও এতে যোগ দেওয়া যাবে। আমরা এর আগের 4টি আয়োজন পর্যালোচনা করে দেখেছি। এতে দেখা যায় বিভিন্ন সেশনে কিছু দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত থেকেছেন, তবে সাধারণভাবে যোগ দেন কৃষি বিভাগের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারা। এই ফোরামে 2024 সালের ফ্ল্যাগশিপ বৈঠকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নেতা হিসেবে সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ নিওমা বোকাই। আর ভিডিও বার্তা দেন ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস রোদলফো আবিনাদার করোনা, পেরুর প্রেসিডেন্ট ডিনা এরসিলিয়া বলুয়ার্তে সেগার্ডা এবং কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল। দর্শক, সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবারের আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বিষয়টি নিয়ে ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টের ওয়েবসাইটে এখনো কোনো তথ্য খুঁজে পাইনি। তবে 15 অক্টোবর একটি প্লেনারি সেশনের সূচি পেয়েছি, যেখানে কথা বলবেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সেখানে আলবেনিয়া, আলজেরিয়া এবং মেক্সিকোর কৃষি মন্ত্রীরাও বক্তব্য দেবেন। প্রশ্ন হলো, অর্থনীতির দুরবস্থার মধ্যে এমন একটি অগুরুত্বপূর্ণ আয়োজনে কেন বহন নিয়ে ইতালি যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রধান উপদেষ্টার প্রেস টিমের দাবি অনুযায়ী এই সফর থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনীতির কি প্রমাণ আমরা পেতে যাচ্ছি?
বিগত 13টি সফরের প্রতিটিতে দাবি করা হয়েছিল ওইসব সফরের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বন্যায় ভেসে যাবে, কিন্তু গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে বিনিয়োগের আশার ফানুস আকাশে ওড়ার আগেই ফুটুস হয়ে অশ্বডিম্ব প্রসব করেছে। সরকারের পক্ষ থেকে যখন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের বিশাল কূটনৈতিক দক্ষতার দাবি করা হচ্ছে, ঠিক তখনই সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বাংলাদেশি বন্দীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রাণ হারানো আব্দুল হামিদ গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ সরকার বিরোধী বিক্ষোভের দায়ে গ্রেপ্তার হন। এরপর অসুস্থ অবস্থায় কারাগারে 8 অক্টোবর তিনি মারা যান বলে জানান এনসিপির আন্তর্জাতিক সেলের সহ সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ। তার তথ্যের ভিত্তিতে প্রতিবেদন এসেছে সংবাদ মাধ্যমে। জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশ সংহতি জানায়। সে সময় আটক হন বেশ কয়েকজন বিক্ষোভকারী। পরে আবুধাবি ফেডারেল আদালত 57 জনকে 11 বছর থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দেয়। এর বাইরেও আটক ছিলেন বেশ কয়েকজন। ক্ষমতায় এসে আরব আমিরাতে বন্দী জুলাই যোদ্ধাদের মুক্ত করতে দৌড়ঝাঁপ শুরু করে অন্তর্বর্তী সরকার। সে সময় দাবি করা হয়েছিল ইউনূস ম্যাজিকে সবাইকে ছেড়ে দিয়েছে আমিরাত সরকার। তবে পরে জানা যায় 26 জন ছাড়া পাননি কারাগার থেকে। তাদেরই একজন আব্দুল হামিদ কারাবন্দী অবস্থায় মারা গেছেন। এই মৃত্যুকে অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কূটনৈতিক ব্যর্থতা বলে অভিযোগ করেছে সরকারের মিত্র কিংস পার্টি এনসিপি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, জুলাই আন্দোলনের কারাবন্দীদের মুক্ত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় ব্যর্থতা। প্রবাসী কারাবন্দীদের মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবিও তুলেছে তারা। দর্শক, সরকার যখন ডক্টর ইউনূসের বিশাল আন্তর্জাতিক ভাবমূর্তি ও দক্ষতা প্রচার করছে, তখন একে একে বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে বিভিন্ন দেশের দরজা। গত 20 সেপ্টেম্বর প্রকাশিত আমাদের একটি ভিডিওর শিরোনাম ছিল সংকটে ইউনূসের বাংলাদেশ, বাড়ছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও হয়রানি। গত 7 অক্টোবর ঢাকা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, একসময় ধারণা ছিল যত বেশি দেশ ভ্রমণ করা যাবে এবং পাসপোর্টে যত বেশি দেশের ভিসা থাকবে, পাসপোর্ট তত বেশি ভারী হবে, উন্নত দেশগুলো সহজে ভিসা দেবে। তবে দিন বদলে গেছে। বর্তমানে সবুজ মলাটের বাংলাদেশি পাসপোর্ট নিয়ে অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশের যেন অ্যালার্জি। ভিসা দেওয়া তো দূরের কথা, যেসব দেশে ভিসা নন অ্যারাইভাল নিয়ম চালু আছে, সেসব দেশেও বাংলাদেশের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে। রিপোর্টটিতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্য বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে। এসব দেশের ভিসা প্রক্রিয়াকরণের সময় দীর্ঘ হচ্ছে, প্রত্যাখ্যানের হার বাড়ছে এবং পুরনো সুবিধাগুলো সীমিত করা হচ্ছে। দীর্ঘ যাচাই বাছাই শেষে ভিসা পেলেও অনেক বাংলাদেশি পাসপোর্টধারীকে ইমিগ্রেশনের নানা কারণে অফলোড করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশি পাসপোর্টের গুরুত্ব তলানিতে নেমে যাওয়ার কথাও বলা হয় প্রতিবেদনে, যেমনটা আমরা গত 20 সেপ্টেম্বরের প্রতিবেদনে বলেছিলাম। ঢাকা পোস্টের রিপোর্টটিতে বলা হয়, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো পর্যটন নির্ভর দেশগুলো বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে। অথচ এসব দেশে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল সুবিধা চালু আছে, অর্থাৎ নির্দিষ্ট শর্ত পূরণ করে বিমানবন্দর থেকে মুহূর্তে ভিসা দেওয়ার কথা। একসময় বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা দেয়া ইন্দোনেশিয়া এখন সহজে ভিসা দিচ্ছে না। ভিসার জন্য অনেক নথিপত্র ও ফি প্রয়োজন হচ্ছে। এরপরও ভিসা পাওয়া নিশ্চিত নয়। 2024 সালের 5 আগস্ট থেকে ভারত নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে। বর্তমানে দীর্ঘ যাচাই বাছাই করে কেবল মেডিকেল ভিসা দেওয়া হলেও সামান্য ত্রুটি পেলেই অফলোড করা হচ্ছে। সম্প্রতি দুবাই ও আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের কিছু দেশও নতুন করে ভিসা দেওয়া স্থগিত রেখেছে। সব মিলিয়ে বাংলাদেশি পাসপোর্টের উপর কেনই যেন ভরসা পাচ্ছে না তারা। ভিসা জটিলতা নিয়ে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রাফিউজ্জামান রাফির সঙ্গে কথা বলেছে ঢাকা পোস্ট। তিনি জানান, পর্যটন বান্ধব প্রতিবেশী দেশগুলো ভিসা বন্ধ করে দিয়েছে। ভারত, কাতার, বাহরাইন, মিশর, দুবাই, আবুধাবি, ভিয়েতনাম বন্ধ রেখেছে। ভিসা দিতে অতিরিক্ত সময় নিচ্ছে তুরস্ক। ফিলিপাইন তাদের ভিসার আবেদন প্রক্রিয়া জটিল করেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ভিসা দিলেও বিমানবন্দরে অফলোড করছে। তবে ম্যাজিক্যাল সফরের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেছেন, বিশেষ কিছু করার নেই তাদের। এর সব দায় উল্টো তিনি চাপাচ্ছেন দেশের নাগরিকদের উপর। পররাষ্ট্র উপদেষ্টা 8 অক্টোবর সাংবাদিকদের বলেন, ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের রেপুটেশনের প্রশ্নে ভিসা জটিল হয়ে গেছে। তিনি নিজের ঘর গুছানোর পরামর্শ দিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা যখন নাগরিকদের শুদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছিলেন, ঠিক তখন অগুরুত্বপূর্ণ এক সফরে ইতালিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে দেশটিতে তিনি রাষ্ট্রীয় সফরের নামে যাচ্ছেন, সেখানকার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা ছিল গত আগস্টে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকেরও কথা ছিল, তবে আকস্মিকভাবে বাতিল হয় সে সফর। এর কারণ খুব একটা স্পষ্ট হয়নি গত 1 মাস।